সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা সিকিউ নিয়ে আলোচনা করছিলাম। এর আগে দুইটি ক্লাস নিয়েছি গুণগত রসায়নের উপর। সেখানে 4টি উদ্দীপক নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আমাদের তৃতীয় ক্লাস, তারই কন্টিনিউশনে নেওয়া হচ্ছে। তো তোমরা আগের দুটি ক্লাস দেখে নেবে। এছাড়া অবজেক্টিভের উপর 4টি ক্লাস এর আগে নেওয়া হয়েছিল, সেই ক্লাসগুলো তোমরা সময় করে দেখে নেবে। এভাবে প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখতে থাকো, তাহলে এই চ্যাপ্টারটির এতদিন যা পড়েছো সেই পড়াগুলোর পারফেকশনের দিকে চলে আসবে, এবং এই আলোচনাটা তোমার শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য না, ভবিষ্যতের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি কাজে দিবে। আমরা পঞ্চম সিকিউ নিয়ে এখন আলোচনা যাব। দেখো, প্রথম প্রশ্ন, নেসলার বিকারক কি? এটি নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করেছিলাম এমসিকিউ সলিউশনের একটি প্রশ্নে। সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে নেসলার বিকারকটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, দ্যাট ইজ পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। সো তোমরা এটি ক্লাসটি এমসিকিউতে যেখানে আলোচনা করেছিলাম সেখানে ডিটেল বিক্রিয়া সহ শনাক্তকরণ প্রসেসগুলো দেওয়া আছে, সেটা দেখে নিও। ক্রোমাটোগ্রাফির মূলনীতি লেখো। ক্রোমাটোগ্রাফি নিয়ে এর আগের একটি সিকিউ ক্লাসে আলোচনা করেছিলাম, তো এখানে মূলনীতি জানতে চাচ্ছে। দেখো, মূলনীতির মধ্যে কিছু কথা তুমি অ্যাড করতে পারো মূলনীতির আলোচনায়। সেটি হচ্ছে এরকম যে ক্রোমাটোগ্রাফিতে আমরা সাধারণত কি কি পদার্থ ব্যবহার করি সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বলতে পারো। ক্রোমাটোগ্রাফিতে থাকে কি কি? মিশ্রণ থাকে, যেটাকে তুমি আলাদা করতে চাচ্ছ। আর কি থাকে? দুইটি দশা থাকে, দুইটি দশা। এই দশা দুইটির একটিকে বলা হয় স্থির দশা, এটাকে মাধ্যমও বলে, দশা বা মাধ্যম। এটি হচ্ছে স্থির দশা। তার ভৌত অবস্থা কঠিন বা তরল হয়, কঠিন বা তরল। যদি কঠিন হয় তবে তাকে পরিশোষণ ক্রোমাটোগ্রাফি বলা হয় বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বলে। যদি তরল হয় তবে তাকে বিভাজন ক্রোমাটোগ্রাফি বলা হয়, বিভাজন ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু অবজেক্টিভও কাজে লাগে, মনে রাখবে। আরেকটি হচ্ছে চলমান দশা, চলমান দশা বা মাধ্যম। এর আরেক নাম হচ্ছে দ্রাবক। এটি তরল বা গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে ক্রোমাটোগ্রাফির মূলনীতিটা হচ্ছে এরকম যে দুটি দশা, যথা স্থির দশা এবং চলমান দশার মধ্যে দুই বা তার অধিক পদার্থের মিশ্রণকে একত্রে রাখা হয়। এক্ষেত্রে টেকনিকটা হচ্ছে এরকম অধিকাংশ ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রেই, যে প্রথমে স্থির দশার একটা প্রলেপ দেওয়া হয় কোনো একটা মাধ্যমে, আর তার মধ্যে মিশ্রণটি একটা প্রান্তে রাখার চেষ্টা করা হয় বা রাখা হয়। অতঃপর সেক্ষেত্রে চলমান দশাটি ওই প্রান্ত দিয়ে প্রবাহিত করা হয়। এখন মিশ্রণের যেই পদার্থের আকর্ষণ চলমান দশার প্রতি বেশি, সে চলমান দশার সাথে সামনের দিকে প্রবাহিত হয় বেশি, আর যেই পদার্থের চলমান দশার প্রতি আকর্ষণ কম, সে চলমান দশার সাথে সামনের দিকে প্রবাহিত হয় কম। এক্ষেত্রে যার চলমান দশার প্রতি আকর্ষণ কম, তার স্থির দশার প্রতি আকর্ষণ বেশি হয়, আর যার চলমান দশার প্রতি আকর্ষণ বেশি হয় তার স্থির দশার প্রতি আকর্ষণ কম হয়। তার মানে তোমার স্থির দশা এবং চলমান দশা এই দুইটির বৈশিষ্ট্য বিপরীতধর্মী হতে হবে। ঠিক আছে, যেটা স্থির দশা এটা সাধারণত পোলার প্রকৃতির নিয়ে আমরা মনে রাখতে হবে। স্থির দশাটা সাধারণত পোলার প্রকৃতির, পোলার।
আর যেটা চলমান দশা সেটা সাধারণত আমরা অপোলার প্রকৃতি নিয়ে থাকি। অপোলার। এখন এই যে পোলার নরপোলার নিলাম, নেওয়ার পর তাহলে মিশ্রণের যেই পদার্থ চলমান দশার সাথে সামনের দিকে অধিক আকর্ষিত হয় বা অধিক ধাবমান হয় তারা সাধারণত অপোলার প্রকৃতির হয়, আর মিশ্রণের যে পদার্থ চলমান দশার প্রতি কম ধাবমান হয় তারা সাধারণত পোলার প্রকৃতির হয়। তাহলে এই কথাগুলো তুমি নিজের ভাষায় বলতে পারো। আসলে ক্রোমাটোগ্রাফির মূলনীতি বললে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ক্রোমাটোগ্রাফি অনেক ধরনের আছে। সো এক একটা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এক এক ধরনের টেকনিক ফলো করা হয়ে থাকে। তাই এটাকে ইন জেনারেল বলার সময় তুমি তোমার ভাষায় বললে কোনো সমস্যা নেই। তাহলে আমি আবার বলছি যে যখন দুই বা তার অধিক পদার্থের মিশ্রণকে দুটি দশার উপস্থিতিতে পৃথক করা হয় তাদের বর্ণ প্রদর্শনের মাধ্যমে, তখন সেটি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এক্ষেত্রে স্থির দশার মধ্যে মিশ্রণের পদার্থটি রাখা হয় একটি প্রান্তে, মিশ্রণ পদার্থের অল্প একটি অংশ রাখা হয় এবং তার উপরে চলমান দশাটি প্রবাহিত করা হয়। চলমান দশার সাথে মিশ্রণের পদার্থের যার আকর্ষণ বেশি সে সামনের দিকে অধিক প্রবাহিত হয়, আর যার আকর্ষণ কম সে কম প্রবাহিত হয়। অতঃপর একটি সময় পর আর মিশ্রণ পদার্থগুলো প্রবাহিত হয় না, তখন ক্রোমাটোগ্রাফিতে আরএফ বলে একটি টার্ম ব্যবহার করা হয়। এই আরএফ এর মান থেকে আমরা অজানা পদার্থগুলোকে শনাক্ত করে থাকি। আরএফ হচ্ছে এখানে মিশ্রণের যে কোনো পদার্থ কর্তৃক মিশ্রণের পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, পদার্থ দ্বারা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই চলমান দশা বা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এভাবে আমরা আরএফ এর মান পেতে পারি। মনে রাখতে হবে নির্দিষ্ট স্থির এবং চলমান দশায় যে কোনো পদার্থের আরএফ এর মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেহেতু আর এর মান ভিন্ন ভিন্ন হয় তাই আরএফ এর মানের উপর ভিত্তি করে আমরা অজানা পদার্থটি শনাক্ত করতে পারি। দুঃখিত। ওকে, এবার আমরা উদ্দীপকে চলে যাই। দেখো, উদ্দীপকের মডেলটি হাইড্রোজেন পরমাণুর হলে ইলেকট্রনের ধাপান্তরের সময় শোষিত শক্তির পরিমাণ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক বের করো। তাহলে এখানে ধাপান্তর হয়েছে কোথা থেকে কোথায়, দেখো ভালো করে খেয়াল করো। আমার কে শেল থেকে এল শেলে গিয়েছে। তাহলে কে শেলের জন্য এন এর মান 1, এল শেলের জন্য এন এর মান 2, অর্থাৎ 1 থেকে 2 এ ধাপান্তর হয়েছে। এক্ষেত্রে শক্তির পরিমাণ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বের করো। এগুলো খুব সহজ অঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা আগে বের করব, 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখানে RH এর মান আমরা জানি 109678000, n1 হবে 1 স্কোয়ার, n2 হবে 2 স্কোয়ার, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে হাইড্রোজেনের জন্য 1, তাহলে 1 স্কোয়ার। ঠিক আছে, এখানে আগে বলে নিবা কে শেলের জন্য n1 ইকুয়াল টু 1, এল শেলের জন্য n2 ইকুয়াল টু 2। তাহলে এখানে 1/λ পাবা। সে 1/λটাকে কি করতে হবে, আবার 1 করলে ল্যামডার মানটা পেয়ে যাবা। তাহলে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যখন পেয়ে যাওয়ার পরে তুমি এনার্জি বের করতে পারো, E ইকুয়াল টু hc ইন্টু 1/λ। তাহলে hc এর মান তো আমরা জানি, এস হচ্ছে, যেহেতু এস এককে করতেছি
6.626 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর 1/λ মানটা ওইখান থেকে সরাসরি বসিয়ে দিলে ই পেয়ে যাবা। ঠিক আছে। আর বলেছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমরা যখন ই পাবো আর এইচ তো জানি, এখান থেকে আমরা নিউটা পেয়ে যাব। তো খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ধরনের অঙ্ক আমরা এর আগের একটি উদ্দীপকও দেখেছি। উদ্দীপকের এম শেলের এস অরবিটালে এবং এল শেলের এস অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। আচ্ছা, এম শেলের জন্য হচ্ছে 3 আর এল শেলের জন্য হচ্ছে 2। তার মানে এল শেলের এস অরবিটাল হচ্ছে 2s2, এম শেলের জন্য হচ্ছে 3s2। এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন এখানে বলছে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। তাহলে তুমি এখন এখানে লিখবে যে 2s2-তে এভাবে 2টি ইলেকট্রন অবস্থান করে, একটি ঊর্ধ্বমুখী একটি নিম্নমুখী। এখানেও 2টি ইলেকট্রন এভাবে অবস্থান করে। এখন একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে, এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে। অর্থাৎ 2s এর একটি ইলেকট্রন আর 3s এর একটি ইলেকট্রন তারা পলির বর্জন নীতি মেনে চলে, যারা একই দিকে ঘুরছে। তার মানে এখানে আমাকে কোনটা কোনটা বিবেচনা করতে হবে, খেয়াল করো। এখানে আমাকে এই প্রথমটার সাথে এইটা, অথবা আমাকে বিবেচনা করতে হবে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। ঠিক আছে, এই যে এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা একই দিকে যেহেতু ঘুরছে, এই কথাটা বলেছে। সো 4-এ যেহেতু আসছে, 2টা অপশনই তুমি বলে নিবে। তুমি প্রথমে বলবে যে 2s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, 3s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে 2s এর প্রথম ইলেকট্রনটি ঊর্ধ্বমুখী এবং 3s এর প্রথম ইলেকট্রনটি ঊর্ধ্বমুখী। তাহলে 2s এবং 3s এর প্রথম ইলেকট্রনের জন্য n equal to n equal to 2, l equal to s এর জন্য 0, l 0 হলে m 0, আর প্রথম ইলেকট্রনের জন্য +½ একইভাবে 3s এর প্রথম ইলেকট্রনের জন্য n equal to 3, l equal to 0, l 0 হলে m 0, s equal to +½ এরপরে তুমি এখানে বলবে যে এখানে l, m এবং s এর মান একই হলেও n এর মান ভিন্ন। আমরা জানি পলির বর্জন নীতি অনুযায়ী কোনো পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই রকম হবে না, কমপক্ষে একটি মান ভিন্ন হবে। ব্যাস, হয়ে গেল। আবার যদি 2s এর দ্বিতীয় ইলেকট্রন এবং 3s এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা বিবেচনা করি, তখন দেখো সবই সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাতে দ্বিতীয় ইলেকট্রনের জন্য এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে। এই ক্ষেত্রেও আমরা সেম কথা বলবো যে এই ক্ষেত্রে nl ms এর মধ্যে শুধুমাত্র n এর মানটি ভিন্ন রকম আসে, তাই এটিও পলির বর্জন নীতি মেনে চলে। এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল, যেহেতু 4 মার্কসে এসছে, তাই আমরা বিষয়টাকে একটু লম্বা করে দুইটা অপশনের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছি। প্রথম ঊর্ধ্বমুখী 2টা ইলেকট্রনের জন্য, আবার নিম্নমুখী 2টা ইলেকট্রনের জন্য ব্যাখ্যা দিয়েছি। এগুলোকে বলা হয় উপস্থিত বুদ্ধি। উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। এটা 4-এর প্রশ্ন যদি ছোট হয়, তখন আমাকে সেটা একটু লম্বা করে লেখাটা শিখতে হবে। ঠিক আছে, এটা হলো ফ্যাক্টর। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নটার প্রথম যে প্রশ্নটা, এটা একটু খুবই আনকমন একটা প্রশ্ন, বন্টন সূত্র। বন্টন সূত্র বিষয়টা দ্রাবক নিষ্কাশন বিষয়ের সাথে জড়িত। হ্যাঁ, এখন বন্টন সূত্র বিষয়টা হলো যে আসলে তুমি যদি পরস্পর অমিশ্রণীয় 2টা তরল দ্রাবক নাও, যেমন তেল আর পানি, এই 2টা পরস্পর অমিশ্রণীয়। এখন এই 2টার মধ্যে দ্রবীভূত হয় এমন একটা দ্রব নিতে হবে, অর্থাৎ যে দ্রবটা তেলও দ্রবীভূত হয়, পানিতেও দ্রবীভূত হয়। নেওয়ার পরে এরপর তুমি এটাকে ঝাঁকাবা। তার মানে তুমি এখানে কি করলা, 2টা জিনিস নিলা, ধরো একটা হচ্ছে তেল, একটা হচ্ছে পানি। হ্যাঁ, এখানে হচ্ছে ধরো
অয়েল আর নিলা ওয়াটার। এবার এটার মধ্যে কি করলে, একটা দ্রব নিলা, যে দ্রবটা এখানেও দ্রবীভূত হয় এখানেও দ্রবীভূত হয়, দুইটার মধ্যে দ্রবীভূত হয়। এখন আমি ধরে নিলাম যে এখানে তার 6টা অণু দ্রবীভূত হয়েছে, এখানে তার 4টা অণু দ্রবীভূত হয়েছে, আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে কাজটা হচ্ছে কি, পরস্পর অমিশ্রণীয় দুটি তরল দ্রাবকের উভয়ের মধ্যে দ্রবীভূত হয় এমন কোনো দ্রব নিয়ে ওই তরলদ্বয়ের মিশ্রণে এটাকে ঝাঁকাতে হবে। ঝাঁকালে দ্রবটি দ্রাব্যতা অনুসারে এই তরল দুইটার মধ্যে এমনভাবে দ্রবীভূত বা বণ্টিত হয় যেন উভয় তরলে, এই যে এই তরল এবং এই তরল, উভয় তরলে সৃষ্ট দ্রবটির ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুবক মান থাকে। আবার বলছি, এক্ষেত্রে পরস্পর অমিশ্রণীয় দুইটি তরলে এমন একটি দ্রব নেওয়া হয় যে দ্রবটা উভয় তরলে দ্রবীভূত হয়। আচ্ছা, নেওয়ার পরে কি করতে হবে, দ্রবটা এমনভাবে ঝাঁকাতে হবে যেন উভয় তরলের মধ্যে এটা এমনভাবে বণ্টিত হয় যে সবসময় এর ঘনমাত্রার অনুপাতটা কি থাকে, ধ্রুবক থাকে। এটা অবশ্যই স্থির তাপমাত্রায় যেন ধ্রুবক থাকে। এই ঘটনাটাকে বলা হয় বন্টন ধ্রুবক। সংখ্যা দিয়ে বলি, যেমন ধরো এখানে তুমি ধরে নিলাম আমি এটা 100 ml নিয়েছো, এটাও 100 ml নিয়েছো। 100 ml এর মধ্যে এখানে 6টা অণু বণ্টিত হয়েছে, এখানে 4টা অণু বণ্টিত হয়েছে। এখন তুমি আবার আরেকটা পাত্র নিলা, আরেকটা পাত্রের মধ্যে এখানেও তুমি পানি এবং তেল নিলা, বাট এই জায়গায় একটু ভিন্ন রকম নিলা। এটা 50 ml নিলা, এটাও 50 ml নিলা। এখন আগে যদি 100 ml 100 ml এর মধ্যে ওই দ্রবটা অয়েলে 4টার পানিতে 6টা হয়, এখন 50 ml এটা হবে অয়েলে 2টা আর পানিতে 3টা। ওই যে দেখো অনুপাতটা কিন্তু ঠিক আছে, 100 ml 4টা হয়েছিল, এখন কিন্তু 50 ml 2টা হয়েছে। আমি ধরে নিচ্ছি দুই ক্ষেত্রেই তাপমাত্রা সমান, ধরো এটা 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি। আবার এখানে 100 ml ছিল 6টা অণু, এখন 50 ml 3টা অণু আছে। ঠিক আছে, তার মানে এটি ধ্রুবক যদি থাকে, এটাকে বলা বন্টন সূত্র, অর্থাৎ দুইটা দ্রাবকের মধ্যে একটা দ্রবক নির্দিষ্ট অনুপাতে বণ্টিত হচ্ছে। ঠিক আছে, এটাকে কে ডি দ্বারা প্রকাশ করা হয়, কে ডি, ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট। তাহলে কে ডি হচ্ছে প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা ডিভাইডেড বাই দ্বিতীয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। ঠিক আছে, প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা ডিভাইডেড বাই দ্বিতীয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, এবং নির্দিষ্ট তাপমাত্রা এটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কার জন্য, একটি নির্দিষ্ট দ্রবের নির্দিষ্ট দুইটি দ্রাবকে। ঠিক আছে, সো এটি ছিল বন্টন সূত্র। সহজ জিনিস, কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা লম্বা, এই আর কি। দ্রবণে ফেরিক আয়ন কীভাবে শনাক্ত করবে, এটি এর আগের একটি উদ্দীপক আলোচনা করা হয়েছে, আমার এইখানে ভিডিও আছে, সেটা একটু দেখে নিও। এটা পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে করা যায়, তাইলে সেখানে একটা গাঢ় নীল দ্রবণ তৈরি হয়, রিয়াকশন সহ ব্যাখ্যা দেওয়া আছে। এ পাত্রের যৌগের দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল বের করো। তাহলে এখানে জিঙ্ক সালফেট দেওয়া আছে, এই ধরনের প্রশ্ন এর আগেও উদ্দীপক আলোচনা করা হয়েছে। জিঙ্ক সালফেট থেকে আমার কি হবে, জিঙ্ক আয়ন হবে আর সালফেট আয়ন হবে। ঠিক আছে, তাহলে এখানে এটার এস এস এস, অর্থাৎ যদি এসটা দ্রবীভূত হয় তাহলে এসটা থেকে এসটা জিঙ্ক আয়ন আর এসটা সালফেট আয়ন হবে। তাহলে দ্রাব্যতা গুণাঙ্ক কি হবে, কে অফ এসপি জিঙ্ক আয়ন ইন্টু সালফেট আয়ন, তাহলে এস ইন্টু এস বা এস স্কোয়ার। এখন চাচ্ছে কি, এ পাত্রের যৌগের দ্রাব্যতা, তার মানে এইটার এই মানটা যাচ্ছে, তাহলে এস স্কোয়ার থেকে এস পাবো, কে অফ এসপির মান দেওয়া আছে, বাস। তাহলে এই মানটা বসিয়ে দিব, তাহলে এস এর মানটা পেয়ে যাব। খুবই সহজ অঙ্ক, হ্যাঁ। এস ইকুয়াল টু রুট ওভার অফ কে অফ এসপি, যে মানটা আসবে সেই মানটা মোল পার লিটারে লিখলেই উত্তর চলে আসবে।
ঠিক আছে। এরপরে এ এবং বি পাত্রের দ্রবণ দুটিকে মিশ্রিত করা হলে কোনো অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। দেখো, এই ধরনের অঙ্ক এর আগের একটা ক্লাসেও আমরা আলোচনা করেছি, সেটা অবশ্য এ বি দিয়েছিল, এখানে যৌগ আকারে আছে। দেখো, ঠিক আছে, এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের ভ্যালু দেওয়া আছে আর দ্রবণের আয়তন দেওয়া আছে। তার মানে প্রথমে লঘুকরণ সূত্র হবে, তারপর ঘনমাত্রাগুলো বের করতে হবে, বের করে আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে। সো এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, এগুলো একটু ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝলে এগুলো আসলে পরীক্ষার হলে যেভাবেই আসুক লিখতে পারবে। তাহলে আমরা দেখি, প্রথমে ছিল জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক সালফেটকে যদি আমি ভেঙে লিখি, তাহলে জিঙ্ক আয়ন হয় আর সালফেট আয়ন হয়, সালফেট আয়ন। এখন লঘুকরণের পূর্বে আমার বিষয়টা কি ছিল? লঘুকরণের পূর্বে V1 দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল 50 ml, আর S1 দেওয়া ছিল 6 × 10⁻⁻⁴ মোলার। লঘুকরণের পর V2 হচ্ছে 50 ml এর সাথে 40 ml এর দ্রবণে মিক্স করা হয়েছে, তার মানে 90 ml, আর S2 = হোয়াট। ঠিক আছে। তাহলে লঘুকরণের সূত্র অনুযায়ী, কারণ আমার কিন্তু জিনিসটা লঘু হচ্ছে, তাই না? আমি যখন মিক্স করছি দুইটা দ্রবণ, তখন কিন্তু দুইটা দ্রবণই পূর্বের চেয়ে লঘু হচ্ছে। লঘুকরণের সূত্রানুসারে V1S1 = V2S2। তাহলে আমি একবারে লিখি, তাহলে S2 = হবে V2 নিচে, V2-র মান হচ্ছে 90, আর V1 হচ্ছে 50 × S1 হচ্ছে এত। এখান থেকে আমরা লঘুকরণের মাধ্যমে ভ্যালুটা পাবো। কার ভ্যালু পাবো? জিঙ্ক সালফেটের লঘু ঘনমাত্রাটা কত সেটি আমরা পেতে পারি। তাহলে দেখি ক্যালকুলেটরে চাপ দিলে কি আসে। ওকে, এটা আসে 1 2 3 4 3 × 3 × 10⁻⁻⁴ এত মোলার আসে। হ্যাঁ, এত মোলার। এইটাই হচ্ছে জিঙ্ক সালফেটের ভ্যালু, আবার এটাই হচ্ছে জিঙ্ক আয়ন এবং সালফেট আয়নের ভ্যালু। তাহলে সুতরাং আমাদের যেহেতু জিঙ্ক হাইড্রোক্সাইড লাগবে, তাহলে আমরা জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা লিখতে পারি এত, 3.33 × 10⁻⁻⁴ মোলার। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমরা জিঙ্ক আয়নটা পেলাম। একইভাবে আমরা হাইড্রোক্সিল আয়নটাও বের করব। কোথা থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে সোডিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন, আমি এখানে একটু সংক্ষেপে লিখি। আগেরটা V1S1 লিখেছি, এটা V3S3 দিয়ে লিখি। এটা ছিল কত? 40 ml। S3 হচ্ছে 0.05 মোলার, 40। হ্যাঁ, তারপরে V4 হচ্ছে 90 ml। V4 90 কেন সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ এখানে V1 এবং V2-র যোগফল থেকে আমরা V4টা পাবো, আর S4 = ওয়াট। তাহলে এখানে S4 = হচ্ছে V4 হচ্ছে 90, আর উপরে হবে 40 × 0.05।
তাহলে আমরা একটু করে দেখি। এক দুই তিন 2.22 ইন্টু 10⁻³ মোলার, এটা হচ্ছে S4। তার মানে এটাই হলো হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, 2.22 ইন্টু 10⁻³ মোলার। এখন আমার চাচ্ছে কি জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে কিনা। তাহলে আমি লিখি জিঙ্ক হাইড্রোক্সাইড। জিঙ্ক আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, সুতরাং কে অফ আইপি হবে জিঙ্ক আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা স্কয়ার। তাহলে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত? জিঙ্ক আয়নের ঘনমাত্রা হচ্ছে 3.33 ইন্টু 10⁻⁴, 3.33 ইন্টু 10⁻⁴, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 2.22 ইন্টু 10⁻⁻3, 2.22 ইন্টু 10⁻⁻3। তাহলে 7.4 ইন্টু 10⁻⁷। ও না, আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে, দুঃখিত, আমার একটা ভুল হয়েছে, সরি, এটা হবে না, স্কোয়ারটা করা হয়নি। 2.22 স্কোয়ার পূরণ 3.33 1.64 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, এই যে শকটা পাওয়ার ছিল, এটা দিতে হবে। এখন প্রশ্নে দেওয়া আছে কে অফ এসপি কত। প্রশ্নে দেওয়া আছে কে অফ এসপি 1 ইন্টু 10⁻⁻17। শিক্ষার্থীরা প্রশ্নটা দেওয়া ছিল, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। তাহলে এখানে দেখো কোনটা বড়। বড় হচ্ছে কে অফ আইপি। কে অফ আইপি বড়, তাহলে আমরা জানি যেহেতু কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি, তাহলে কি হবে, পদক্ষেপ পড়বে। তাহলে কথাটা হচ্ছে এরকম যে যেহেতু কে অফ এসপি, দেখো এই যে কে অফ এসপি ইজ লেস দেন কে অফ আইপি, তাই দ্রবণ দুইটি মিশ্রিত করার পর জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় প্রায়ই আসে, খুবই সহজ, সিস্টেমেটিক্যালি আগালে একবারই সহজ। আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে আমরা প্রথমে জিঙ্ক সালফেট থেকে লঘুকরণের মাধ্যমে জিঙ্ক আয়নের মানটা বের করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে লঘুকরণের মাধ্যমে হাইড্রোক্সিল আয়নের মানটা বের করেছি। কেন? কারণ জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়ে কিনা সেটা জানতে চাচ্ছে। তাহলে জিঙ্ক আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, কে অফ আইপির মধ্যে জিঙ্ক আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মানগুলো বসিয়েছি, বসিয়ে যে মানটা পেয়েছি কে অফ আইপির, সেটা প্রশ্নে প্রদত্ত কে অফ এসপি অপেক্ষা বড় ছিল। যেহেতু বড়, তাই এখানে পদক্ষেপটি পড়বে, এই কথাটি বলতে হবে। ওকে, এবার আমরা পরবর্তী উদ্দীপকে চলে যাই। পরবর্তী উদ্দীপকটা দেখি আমরা কি আছে। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এক ধরনের সংখ্যা, যে সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থানের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে এখানে এইভাবে বলতে হবে, যে সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের ঘূর্ণনের আকার, যে সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের বা ইলেকট্রন সমূহের অবস্থানের আকার মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আকৃতি মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং ইলেকট্রনের
ঘূর্ণনের দিক মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নটি ডিটেল আলোচনা করেছিলাম একটি অবজেক্টিভ আলোচনার সময়। একটি অবজেক্টিভের মধ্যে এটি ডিটেল আলোচনা করেছি। শুধু একটি কথা বলি, এখানে ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে গমন করে, করার পরে অসংখ্য ইলেকট্রন কি করে নিজেদের মধ্যে কলিশন হয়, কম্পনরত অবস্থায় থাকে, তাদের কলিশন হয়। কলিশনের পরে এখানে কিছু কম্পনীয় শক্তিস্তর আছে, এই কম্পনীয় শক্তিস্তরে তারা কিছু শক্তি বিকিরণ করে, করার পর পরবর্তীতে তারা তাদের পূর্বের কক্ষপথে ফিরে আসে। তাহলে এই যে কম্পনীয় শক্তিস্তরে যে শক্তিটা বিকিরণ করলো, এখানে কিছু শক্তি হ্রাস পায়, হ্রাস পাওয়ার কারণে সে যেই পরিমাণ শক্তি শোষণ করে তার চেয়ে কম শক্তি বিকিরণ করে। এক্ষেত্রে সে ইউভি রশ্মি শোষণ করে, ইউভির চেয়ে কম শক্তি সম্পন্ন শক্তি হচ্ছে ভিজিবল। এখন এই ঘটনাটি যে করতে পারে যে পদার্থ, সেই পদার্থটির নাম হচ্ছে ফসফোর কালি এই ধরনের ঘটনা করতে পারে। হ্যাঁ, তো এই ফসফোর কালি জাল আসল টাকায় ব্যবহার করা হয়, কিন্তু জাল টাকা বা জাল পাসপোর্টে ফসফোর কালিটি ব্যবহার করা হয় না। গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে রিলেটেড। কি বলেছে, বি এর দ্রবণ থেকে দ্রবটি পৃথক করার ক্ষেত্রে HCl এর ভূমিকা কি, বা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ক্যালাসনে HCl যোগ করা হয় কেন? HCl এর ভূমিকা হচ্ছে, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, দিবা তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটার মধ্যে একটা কমন আয়ন আছে। কমন আয়ন থাকলে প্রত্যেকের দ্রাব্যতা পূর্বের চেয়ে হ্রাস পায়। তাহলে যখন বি এর দ্রবণে সোডিয়াম ক্লোরাইড HCl দিবা, তখন দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইডটা সলিড অবস্থায় শিফট করবে। এটাই হচ্ছে মূল ভূমিকা। আচ্ছা, আমি যদি একটু লিখে দেখাই, দেখো মূল ভূমিকার বিষয়টি। আমরা এখানে ব্যবহার করছি কি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তাহলে দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আমার কি করবে, সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন হিসেবে থাকবে, ক্লোরাইড আয়ন আকারে থাকবে। যখন আমি HCl দিচ্ছি, তখন HClটাও এখান থেকে ক্লোরাইড আয়ন তৈরি করবে। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন বিষয়টা হচ্ছে যে সময়নের কারণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। হ্রাস পেলে এটা পিছন দিকে ব্যাক করবে, বিক্রিয়াটা পিছন দিকে ব্যাক করবে। আর পিছন দিকে ব্যাক করা মানে কি, পিছন দিকে হচ্ছে আস্তে আস্তে সে অ্যাকোয়াস দিকে চলে যাবে, অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইড। এখন অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইডটা ফার্দার আরও পিছনের দিকে গিয়ে সলিড সোডিয়াম ক্লোরাইডে কনভার্ট হবে। এখানে আসলে আরেকটি ধাপ দেখানো যায়, কোনো কোনো বইয়ে যে কাজটা করেছে সরাসরি এখানে সলিড লিখে দিয়েছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি প্রথমে সে সোডিয়াম ক্লোরাইড সলিড থাকে, সেই সলিড থেকে অ্যাকোয়াস হয়, সেই অ্যাকোয়াস থেকে কিন্তু আয়নটা হয়। মূল কাহিনীটা কিন্তু এরকম, সোডিয়াম ক্লোরাইড সলিড, সেখান থেকে সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস পানিতে দেওয়ার পর, এবং সেখান থেকে আমার সোডিয়াম আয়ন অ্যাকোয়াস এবং ক্লোরাইড আয়ন অ্যাকোয়াস। এটি হচ্ছে মূল ঘটনাটি। তাহলে যখন বিক্রিয়াটা বাম দিকে যাবে, বাম দিকে যাওয়ার কারণেই সলিড সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। তাহলে সলিড সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেলে সেটার একটা তলানি পড়বে। ঠিক আছে, এখানে ধরো যে পাত্রের মধ্যে আমার সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ছিল, এই পাত্রের মধ্যে আমার সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ছিল। যখন আমি HCl দিলাম, এখানে যখন আমি বাহির থেকে HCl অ্যাড করলাম, বাহির থেকে অ্যাড করছি কি HCl, তখন কিন্তু এখানে আস্তে আস্তে এই তলানি পড়া শুরু করবে। তাহলে এই তলানিটা কার, এই তলানিটা হচ্ছে সলিড সোডিয়াম ক্লোরাইডের। তাহলে এই যে সলিড সোডিয়াম ক্লোরাইডের যে তলানিটা পড়বে, এই তলানিটা পরে ফিল্টার করে নিলে আস্তে আস্তে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস পেতে পারি। এখন কেন এই ঘটনাটা হয়, এটা যদি আমরা সাম্য ধ্রুবকের কনসেপ্ট থেকে ব্যাখ্যা করি, সাম্য ধ্রুবক হচ্ছে K ইকুয়াল টু, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হবে উৎপাদ
দ্যাট ইজ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। এই যে দেখো এখানে এই যে উৎপাদ হচ্ছে এটা আর বিক্রিয়ক হচ্ছে এটা। এখন যখন দ্রবণে HCl অ্যাড করা হচ্ছে তখন কিন্তু এই ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা খেয়াল করো, এই ভ্যালুটা কিন্তু বড় হয়ে যাচ্ছে HCl যোগ করার ফলে। HCl যোগ করার পর ক্লোরাইডের ঘনমাত্রা বাড়ে, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যদ্রবক ধ্রুবক, এটা মনে রাখতে হবে। স্থির তাপমাত্রায় কোনো পদার্থের সাম্যদ্রবক স্থির বা ধ্রুবক। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল, এই মানটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এটাকে ধ্রুবক রাখতে হবে। তার মানে কি, আনুপাতিকভাবে এই মানটাকেও বড় করতে হবে। এখানে ধরো আমি যদি 2 দিয়ে গুণ দিই, এখানেও যদি 2 দিয়ে গুণ দিই, আলটিমেটলি এই মানটা সেম থাকবে। এই জন্য বলা হয় যে যেহেতু এর ঘনমাত্রা বাড়ছে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় এই সাম্যদ্রবকের মান ধ্রুবক, তাই আফটার ইফেক্টটা হচ্ছে কে এর মান ধ্রুবক রাখার জন্য সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা আনুপাতিক হারে বৃদ্ধি পায়। কে এর মান ধ্রুবক রাখার জন্য সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, এটা বলে কঠিন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, কঠিন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বাড়ে। আচ্ছা, কঠিন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বাড়ার জন্য তাহলে বিক্রিয়াটা কোন দিকে যেতে হবে? বিক্রিয়াটা বাম দিকে যেতে হবে। এইভাবে আমরা HCl ব্যবহারের মাধ্যমে দ্রবণ থেকে সলিড সোডিয়াম ক্লোরাইডটা বের করে নিয়ে আসতে পারি। তো এটি ছিল মূল বক্তব্য। এখান থেকে তোমরা আশা করি নিজের মনের ভাষায় কথাটি লিখতে পারবে। এগুলো তো অবশ্যই লিখতে হবে এই ঘটনাগুলো, পাশাপাশি এখান থেকে তুমি তোমার মতো করে কথাটি লিখে নিও। তুমি বলতে পারো যে আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যদ্রবকের মান ধ্রুবক, এখন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সাম্যদ্রবক লিখে এটা বের করবা, বের করার পর তারপরে লিখবা যে এখন HCl যোগ করা হলে দ্রবণে ক্লোরাইড আয়নের মান বেড়ে যাবে, ফলে এটাকে একটা সমীকরণ দিতে পারো, 1 নং সমীকরণে ভগ্নাংশের হরে ক্লোরাইডের মান বেড়ে যাবে। তাই আনুপাতিকভাবে সমীকরণের ডান দিকে ভগ্নাংশের হরে, আগে হবে লবে, এখন হরে হবে, হর তো নিচে থাকে, আনুপাতিকভাবে ভগ্নাংশের হরে সোডিয়াম ক্লোরাইডের মান বৃদ্ধি পেলে সাম্যদ্রবক কে এর মান ধ্রুবক থাকবে। আর সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে এই বিক্রিয়াটি, এটাকে একটা সমীকরণ দিতে পারো, এই বিক্রিয়াটি কি হবে? বাম দিকে শিফট হবে। আর বাম দিকে শিফট হওয়ার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কি বেড়ে যাওয়া, কঠিন অবস্থায় তার ঘনমাত্রাটি বেড়ে যাওয়া। পরবর্তীতে এই পাত্র থেকে দ্রবণটিকে ফিল্টার করে সলিড সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করা হয়। এরপরে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আংশিক পাতন পদ্ধতিতে উদ্দীপকের কোন কোন মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার জন্য প্রযোজ্য বিশ্লেষণ করো। এখানে কপার সালফেট যেটা দেওয়া আছে, দেখো কপার সালফেট, এটার ক্ষেত্রে এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 150 ডিগ্রির মতো, ঠিক আছে, 150 ডিগ্রি। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 1465 ডিগ্রি। এখন আংশিক পাতন কখন করে? প্রথমে আংশিক পাতনের কথাটা বলতে হবে যে 2 বা তার অধিক পদার্থের মিশ্রণের যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির কম হয় তখন তাদেরকে প্রথমে বাষ্পীভূত এবং পরবর্তীতে সেই বাষ্পকে ঘনীভূত করার মাধ্যমে আলাদা করার পদ্ধতি হচ্ছে আংশিক পাতন। এখন এখানে তো স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি অপেক্ষা কম না, এটা অনেক বেশি, প্রায় 1300 ডিগ্রির কাছাকাছি, 1285 ডিগ্রি। সো এটা আংশিক পাতনের প্রয়োজন নেই, এটা নর্মাল পাতন দিয়ে এটা আলাদা করা যাবে। মনে রাখতে হবে আংশিক পাতনে কিন্তু খরচ বেশি, তাই যেখানে খরচ বেশি সেখানে শুধু শুধু খরচ করার দরকার নেই।
এখন কথা হচ্ছে বেনজিন, টলুইন বা মিথানল, এই যে এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কত, এটি কিন্তু প্রশ্নে বলে দেয়নি। এখন এটা বলে দেয়নি, বলে দেওয়া উচিত ছিল, কারণ আমরা তো আসলে এত এত কিছুর স্ফুটনাঙ্ক আমরা কিভাবে মনে রাখবো, তাই না? তো তারপরও একটা কমন সেন্স অ্যাপ্লাই করা যায় যে বিষয়টা এরকম, ধরো যে যেহেতু এরা অর্গানিক কম্পাউন্ড, তো অর্গানিক কম্পাউন্ডগুলোর সাধারণত স্ফুটনাঙ্ক কি হয়, খুব কাছাকাছি হয়। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ডের স্ফুটনাঙ্কটা সাধারণত খুব কাছাকাছি হয়ে থাকে। সো সেই সেন্স থেকে আমরা হয়তো বা বলতে পারি যে যেহেতু এরা অর্গানিক কম্পাউন্ড, তাদের স্ফুটনাঙ্কর মান খুব কাছাকাছি হবে। তো এদের স্ফুটনাঙ্কের মান খুব কাছাকাছি হলে তাদেরকে আংশিক পাতন দ্বারা কি করতে হবে, আলাদা করতে হবে, কারণ তাদের ক্ষেত্রে সাধারণ পাতন করলে এটি আলাদা করা যাবে না। আর তারপরেও তুমি যদি এটা মুখস্থ করে ফেলো, যেমন বেনজিনের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 80.1 ডিগ্রি সেলসিয়াস, এটি হচ্ছে বেনজিনের। আর তুমি যদি টলুইনেরটা মুখস্থ করে ফেলো, টলুইনেরটা হচ্ছে 110.6 ডিগ্রি সেলসিয়াসের মতো। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেললে কিন্তু আর ঝামেলা নেই। আর যেটা মিথানল, মিথানলটা অবশ্য কম, মিথানলটা হচ্ছে 64.7 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে পারলে বেস্ট, তখন তোমাকে আনসার করতে আসলে সুবিধা হবে। কীরকম সুবিধা হবে, তখন তুমি বলতে পারবে যে এখানে বেনজিন এবং টলুইনের স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 30.5 ডিগ্রি, আবার মিথানল এবং বেনজিনের স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 15.4 ডিগ্রি। তাহলে এই দুই ধরনের পার্থক্যই 40 ডিগ্রি অপেক্ষা কম। তুমি হয়তো বলতে পারো যে 110 আর 64 স্ফুটনাঙ্কের পার্থক্য তো হচ্ছে প্রায় এখানে প্রায় 46 ডিগ্রির মতো। না, এখানে যদি তিনটা পদার্থ থাকে তাহলে দেখতে হবে যে যে কোনো দুইটা পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি অপেক্ষা কম কিনা। ঠিক আছে, তাহলে আংশিক পাতন করতে হবে। এখানে সবচেয়ে নিম্ন আর সর্বোচ্চটার পার্থক্য হিসাব করলে হবে না, পাশাপাশি দুইটার পার্থক্য হিসাব করতে হবে। হিসাব করার পরে তুমি বলতে হবে যে না, এক্ষেত্রে আংশিক পাতন করতে হবে। এটা হলো প্রথম কথা। তারপর বিশ্লেষণের জন্য তোমাকে সেই আংশিক পাতনের যে বেসিক কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টের আলোকে বলতে হবে যে এখানে তোমাকে কি করতে হবে, প্রথমে মিশ্রণটাকে অংশ কলামের ভিতর দিয়ে পাস করতে হবে। অংশ কলামের মধ্যে কি থাকে, একটা বড় গ্লাস জারের ভিতরে কিছু আরও খাঁজ কাটা বিভিন্ন শেপের গ্লাস থাকে। তো মিশ্রণের সবচেয়ে যার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, যখন পাত্রটাকে এখানে হিট দেওয়া হয়, পাত্রটাকে হিট দেওয়ার পরে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থটি প্রথমে উপরে উঠে, তার সাথে কি হয়, কিছু অধিক স্ফুটনাঙ্কের পদার্থ, অর্থাৎ এক্ষেত্রে আগে উঠবে কে, মিথানল। মিথানলের সাথে দেখা যাবে যে কিছু বেনজিনও সাথে উপরে ওঠা শুরু করেছে। 64-র সাথে আমার এই 80-রও কেউ কেউ উপরে ওঠা শুরু করবে, কিন্তু তারা এই খাঁজ কাটাগুলোর মধ্যে বাধাপ্রাপ্ত হতে হতে একসময় আবার ঘনীভূত হয়ে মূল পাত্রে ফেরত আসবে। এরপরে এখানে কি থাকবে, এখানে থাকবে একটা লিবিক শীতক। এটা হচ্ছে অংশ কলাম, অংশ কলামটা কানেক্টেড থাকবে লিবিক শীতকের সাথে। লিবিক শীতকটা এদিক দিয়ে কি করা হবে, এদিক দিয়ে তোমার এভাবে লিবিক শীতকের আবার মনে রাখবা যে লিবিক শীতকের দুইটা এক্সিট পয়েন্ট থাকে, দুইটা এক্সিট পয়েন্ট এরকম। একটা এক্সিট পয়েন্ট থাকবে তোমার, এখানে একটা হোস পাইপ থাকবে, এখানে একটা হোস পাইপ থাকবে। এই এক্সিট পয়েন্টটা হচ্ছে, নিচের এক্সিট পয়েন্টটা হচ্ছে বেসিনের সিঙ্কের সাথে থাকে, আর উপরের এক্সিট পয়েন্টটা হচ্ছে হোস পাইপটা এখানে রেখে দিতে হবে। আর এটার মধ্যে কি থাকে, একটা চিকন নল থাকে লিবিক শীতকের মধ্যে। ঠিক আছে, চিকন নল থাকবে, এইটা আসা এখানে কালেকশন পাত্রে কালেক্ট হবে। তাহলে নিচের হোস পাইপ দিয়ে কি হয়, পানি ঢুকবে, নর্মাল ট্যাপ ওয়াটার ঢুকবে, ঢুকার পর এটি এদিক দিয়ে এসে আমার এই দিক দিয়ে বের হয়ে যাবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে এরকম যে পানি এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি পানিটা ঢুকবে, বের হয়ে যাবে। কেন, কারণ ওই যে চিকন নলটা দিয়ে যখন বাষ্পীভূত পদার্থটি আসবে, তখন সে পানির টাচে এসে, এই টাচ মানে সরাসরি টাচ না, পানির সংস্পর্শে এসে
সে ঘন হবে, ঘন হয়ে এখানে সে টপ টপ করে গ্রাহক পাত্রে জমা হবে। এভাবে প্রথম পদার্থটি যখন আলাদা হয়ে যাবে তখন টেম্পারেচার বাড়িয়ে আমাকে দ্বিতীয় বেনজিন পদার্থটিকে আলাদা করতে হবে। তারপর টেম্পারেচার আরেকটু বাড়িয়ে টলুইনটাকে আলাদা করতে হবে, অথবা বেনজিন যখন আলাদা হয়ে যাবে তখন এই পাত্রে শুধু টলুইন থাকবে। ওকে, এটি হলো আংশিক পাতনের ডিটেল ব্যাখ্যা। সো তুমি এই ক্ষেত্রে প্রথমে কনসেপ্টটা বলবা, বলার পরে আংশিক পাতনের ব্যাখ্যাটা দিতে হবে। প্রশ্নটা কিন্তু একটু বড়, চিত্র করে আঁকতে গেলে আরও অনেক সময় লাগবে। চিত্র দিলে ভালো, না দিলেও এখানে নাম্বার তুমি পাবে। তো মূল কনসেপ্টটা যেন ঠিকমতো ব্যাখ্যা করা যায় সেই বিষয়টি কিন্তু মাথায় রাখবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকুক। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।